নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। তারাপীঠ সিদ্ধপীঠ, কোনো শক্তিপীঠ নয়। সত্যযুগে বশিষ্ঠ মুনি এবং ঘোর কলিযুগে বামদেব সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই মহান সাধক পুরুষের কারণে, সাধক পুরুষ গণের কারণে তারাপীঠ হয়েছে সিদ্ধপীঠ। গুরু বামদেবের পর তার অনেক শিষ্য ভক্তরা এই তারাপীঠ মহাশ্মশানে সাধনা এবং ধ্যান করেছেন এবং জপ করেছেন। এই পীঠের মাহাত্ম্য নিশ্চয়ই আছে এবং মায়াংতন্ত্র দ্বারা যে ক্রিয়া হয় আমার, সেটা তারাপীঠ মহাশ্মশানে। এই যে ধারণ ছাড়া প্রতিকার 100% কাজ করে। যে ব্যক্তির সমস্যা, সেই ব্যক্তির খালি নাম আর তার ছবি, 100% কাজ হবে। সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, নেশা করছে, নেশা ছাড়াতে হবে, তাকে বাধ্য করাতে হবে। মেয়ে এমন জায়গায় সম্পর্ক স্থাপন করেছে বা ছেলে যে সেই সম্পর্ক মেনে নেবার মতো নয়, নিতে বাধ্য হচ্ছেন, সেটাকে আলাদা করতে হবে। সন্তানের বা স্বামীর এইসব ব্যাপারে বিশ্বাস নেই, সে কিছু করবে না, আপনাকে কিছু মহারাজ কাজ করে দিতে হবে। ধারণ ছাড়া প্রতিকার অতি অবশ্যই তারাপীঠ মহাশ্মশানে এই ধারণ ছাড়া প্রতিকার আমার হয় এবং 100% প্রত্যেকটা ব্যক্তি উপকার পান। না বলে আমার কাছে কিছু হয় না। সে কাজ হোক বশীকরণ, সে কাজ হোক শত্রু দমন, সে কাজ হোক বিবাহে বাধা কাটানো, সে কাজ হোক গ্রহদোষ খণ্ডন, সেটা গুরুচণ্ডাল হোক, পূর্ণ কালসর্প হোক, মাঙ্গলিক দোষ কাটানো হোক, বীজ যোগ কাটানো হোক, ইত্যাদি যোগ। কেমন্দ্রম যোগের মতো অশুভ যোগ, অর্থাৎ শাস্ত্রে বলা আছে কেমন্দ্রম যোগ মানে, বাগলের শাস্ত্রে বইতে লেখা আছে ইন্দ্রপুত্র হলেও ভিখারি হয়ে যাবে, মানে যা টাকা পয়সা সব খরচা করে ফেলবে। তাহলে কেমন্দ্রম যোগটাকেও কাটানো সম্ভব। অবশ্যই আপনার জন্ম তারিখ অনুযায়ী চন্দ্র বা মঙ্গল বা রাহু বা কেতু বা বৃহস্পতি বা শনি, অন্যান্য গ্রহগুলোর অবস্থান একই জায়গায় থাকবে। রাশিচক্র অনুযায়ী তাদের ঘর অর্থাৎ হাউস পরিবর্তন হবে না, এটা ঠিক কথা। কিন্তু সেই গ্রহের, সেই অশুভ গ্রহ দোষের প্রভাব জাতক বা জাতিকার উপর না পড়ে সেই ব্যবস্থাই করি। আজকের এপিসোড আমার তৈলঙ্গ স্বামী নিয়ে। তৈলঙ্গ স্বামীর এপিসোডের লাস্ট ফিনিশিংটা আজকে দেওয়ার কথা, তার আগে আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলুন। আমি আমার বোনের সম্বন্ধে জানি। বোনের নাম কি? অনুষ্কা ব্যানার্জি। অনুষ্কা ব্যানার্জি। জন্ম তারিখ অনুষ্কার? 6 মার্চ 2016। টাইমটা? দুপুর 2:30। জন্মস্থান? আরামবাগ। আমার অনুষ্ঠান দেখো না, আজকে প্রথম দিন? আমার বিষয়ে আপনার কাছে গেছিলাম। এসছিলে আমার কাছে? হ্যাঁ, শেওড়াপুর। শেওড়াপল্লিতে। আচ্ছা, আরামবাগ থেকে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি বোনের ব্যাপারে জানতে চাইছো? হ্যাঁ। রবিবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, তো কি জানার আছে বলো বাবা বোনের। মাঝে মধ্যে শরীর খারাপ। মাঝে মধ্যে শরীর খারাপ হচ্ছে বোনের? হ্যাঁ। শুধু এটাই সমস্যা? হ্যাঁ, আর একটু পড়াশোনার বিষয় যদি বলেন। আচ্ছা, দেখো বাবা, এখানে যেটা দেখতে পাচ্ছি ওর হচ্ছে মকর রাশি এবং কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, এটা তুমি জানো? হ্যাঁ। আচ্ছা, এখানে শরীর খারাপ হওয়ার কারণ হচ্ছে যেটা দেখতে পাচ্ছি বাবা, অষ্টমপতি শনি সে মঙ্গল যুক্ত অবস্থায় পঞ্চম ভাবের ওপর অবস্থান করছে এবং অষ্টম ভাবের ওপর রবি, বুধ এবং কেতু অবস্থান করছে। রাশি বা রাশি অধিপতি শনি সে মঙ্গলের সাথে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে অষ্টমে
এবং রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি সপ্তমে অবস্থান করছে। মঙ্গল এবং বৃহস্পতির মহাদশা 2024 সাল। অবশ্য একটা কথা বলি, বোনের কিন্তু বাবা এটা এই বছরের এই মে মাস অব্দি ভালো চলবে। তারপর থেকে এখন যা খারাপ তার থেকে বেশি হবে। একটা দুর্ঘটনার যোগ আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, প্রবল দুর্ঘটনার যোগ। মে মাস অব্দি কোনো সমস্যা নেই। আর তার আগে থেকে তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে রোগ ব্যাধি বাড়ছে, তার মানে আস্তে 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 করে শরীরটা খারাপের দিকে যাবে। আপনার সঙ্গে খুব শীঘ্রই তাড়াতাড়ি যোগাযোগ করব। শীঘ্রই যোগাযোগ করবে তো? তুমি তো দাদা, তাই না? বউ দাদা তো? হ্যাঁ, তুমি তো দাদা। হ্যাঁ। তা তোমার বাড়ির লোকরা আর কোনো বোনের ব্যাপারে কোনো কেউ কসাস নয়? হ্যাঁ। এটা তো ফেব্রুয়ারি মাস, তাই না? তা মে মাস আর 3টে মাস আছে, তা ফেলে রাখলে কি করে হবে? তাহলে সেক্ষেত্রে তোমাকে শেওড়াপল্লিতে অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে। এই অমাবস্যার আগে একটাই ডেট পাওয়া যাবে। জয় মা তারা। এই যে অমাবস্যা, শিবরাত্রি অমাবস্যা, এতে কি হয়? মহামৃত্যুঞ্জয় ক্রিয়াতে পূর্ণ সফলতা পাওয়া যায়, রোগ ব্যাধি মুক্তি, রোগ ব্যাধি থেকে সম্পূর্ণরূপে মুক্তি, বিপদ আপদ ফাড়া দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। আর এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই মায়াংতন্ত্র দ্বারা এক চান্সের সমস্যার সমাধান করে দেওয়া যায়, এবং সেটাই মেটাল ট্যাবলেট দিয়ে। কি এই মেটাল ট্যাবলেট? সেটা পরিধান করতে হয়, খেতে হয় না, এবং এর সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ করবে যে যে সমস্যা নিয়ে আসছে। এইটা গেল নাম্বার 1, যেটা মায়াংতন্ত্রের গুণ এবং তার সঙ্গে সঙ্গে মেটাল ট্যাবলেটের গুণ। তাহলে 1 মায়াংতন্ত্রের গুণ, 2 হচ্ছে মেটাল ট্যাবলেটের গুণ, 3 হচ্ছে আমার প্রেডিকশন। এই যে জ্যোতিষ মতে যে বিচারটা করি, সেই বিচারটা শত্রু দ্বারা ক্ষতি হয়েছে না বাস্তুগত ক্ষতি না গ্রহগত ক্ষতি, এটাকে বার করি। সেই জন্য আমার বিচারটা এতখানি সঠিক, একদম নির্ভুল, যার জন্য রেমেডি হয় এক চান্সে এবং প্রত্যেকটা মানুষ উপকৃত হন। এই একটাই কারণে বলার কথা, 3টে রিজন থাকার জন্য সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমাকে পেয়ে যাবেন আপনারা, এবং আমি অমাবস্যাতে চেষ্টা করি তারাপীঠে ভান্ডারা দেওয়ার জন্য, যাতে প্রচুর ভক্ত শিষ্যকে আহারাদি দেওয়ার জন্য। এটা আমি চেষ্টা করি প্রতি অমাবস্যায় করার জন্য। আপনারা সেগুলো প্রোমো বা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন। আসি তৈলঙ্গ স্বামী। তৈলঙ্গ স্বামী বাল্যকালে, শিশুকালে তার নাম ছিল হচ্ছে শিবরাম। তিনি হলিয়া গ্রামে বসবাস করতেন। 52 বছর যখন তার বয়স, পিতামাতা চলে যাওয়ার পর, অর্থাৎ পরলোকে গমন করার পর, তিনি ওই হলিয়া গ্রামের শ্মশানে বসবাস করতে শুরু করেন, একটা পর্ণকুটি স্থাপন করে। একদিকে কল্লোলিনী তটনী আর একদিকে মহা শ্মশান, সেখানে চিতাভস্য জ্বলছে। এই পর্ণকুটিরে কি এমন ঘটল? হঠাৎ একদিন সেই অদৃশ্য শক্তির আহ্বানে সেই পর্ণকুটিরে হাজির হলেন ভগীরথানন্দ সরস্বতী। তিনি এক যোগী গুরু। ইনি হলেন শিবরাম তথা তৈলঙ্গ স্বামীর গুরুদেব। ভগীরথানন্দ সরস্বতী অর্থাৎ ভগীরথ স্বামীজির কাছে প্রথম পাঠের দীক্ষা নেওয়ার পর তিনি সেই হলিয়া গ্রাম চিরতরে ছেড়ে তার সঙ্গে তীর্থভ্রমণে বেরিয়ে পড়লেন, অর্থাৎ শিবরাম এবং ভগীরথ স্বামীজি। প্রথমে দক্ষিণ ভারতে বিভিন্ন তীর্থ, তারপর উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে অবশেষে তারা উপস্থিত হন পুষ্করে। বলে রাখি যে ভগীরথ সরস্বতীর অর্থাৎ ভগীরথানন্দ সরস্বতীর যেখানে গ্রাম, যে তার আশ্রম, সেই আশ্রমের, সেটা পাঞ্জাবের বাস্তুর গ্রামে তার আশ্রম।
এবং তিনি তীর্থ ভ্রমণ করতেই বেরিয়েছিলেন। কোন এক অদৃশ্য শক্তির টানে তিনি শিবরামের কাছাকাছি উপস্থিত হন এবং শিবরামকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন তীর্থ ভ্রমণে। অবশেষে উপস্থিত হন গুরু এবং শিষ্য মিলে পুষ্করে। এই পুষ্করে ভগীরথানন্দ সরস্বতী যোগী গুরু তিনি শিবরামকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। প্রথমে গুরু দীক্ষা হয়ে যায় সেখানেই তার নিজস্ব গ্রামে, তারপর হয় সন্ন্যাস দীক্ষা। এই সন্ন্যাস দীক্ষা যখন গ্রহণ করেন তখন শিবরামের নাম আর শিবরাম থাকলো না, তার নতুন নামকরণ হলো গণপতি সরস্বতী। যেমন আমারও প্রথমে দীক্ষা হয়, দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা হয়, তারপর পূর্ণাভিষিক্ত হই, হঠযোগ রাজযোগ এগুলো সব প্র্যাকটিস করতে হয়, তখন নাম পরিবর্তন হয়ে যায়। তো এই নাম হয় শিবরামের নতুন নাম হয় গণপতি সরস্বতী। এই গণপতি সরস্বতী তিনি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন তখন তার বয়স হয় 68 বছর। আর তারপর 10 বছর তিনি হঠযোগ এবং রাজযোগ, এই হঠযোগ এবং রাজযোগের কঠিন সোপানগুলো একে একে অতিক্রম করেন। টানা 10 বছর তিনি হঠযোগ এবং রাজযোগের কঠিন সোপানগুলো একে একে অতিক্রম করে তার তখন বয়স হয় 78 বছর। গণপতি সরস্বতী যেহেতু অন্ধ্রপ্রদেশের তৈলঙ্গ দেশ থেকে আগত বলে সেই জন্য লোকেরা তাকে তৈলঙ্গ স্বামী বলে ডাকতেন, সেই জন্যই তার নাম হয় তৈলঙ্গ স্বামী, অর্থাৎ শিবরাম থেকে তৈলঙ্গ স্বামী, শিবরাম থেকে গণপতি সরস্বতী, তারপর হয় তৈলঙ্গ সরস্বতী, তারপর হয় তৈলঙ্গ স্বামী। সবাই তাকে তৈলঙ্গ দেশ থেকে আগত বলে তৈলঙ্গ স্বামী নামে সবাই তাকে আহ্বান মানে ডাকেন। এবং তৈলঙ্গ স্বামী তার সারা জীবনের এই সাধনায় তিনি কিন্তু নিজেকে লোকসমাজ থেকে লুকিয়ে রাখেননি, তিনি লোকসমাজের মধ্যেই ছিলেন, মানুষের ভালো করার চেষ্টা করেছিলেন এবং করেওছেন। তিনি শূন্যে ভেসে ধ্যান করতেন, আবার জলের নিচে নেমে ধ্যান করতেন ঘন্টার পর ঘন্টা। এই হচ্ছে যোগ ক্রিয়া। এক যোগী সেই যোগ ক্রিয়ার মাধ্যমে যে কোনো মানুষের শক্তিকে হরণ করে নিতে পারে। টেকনোলজি জানতে হবে, সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি আছে। টিভির এক প্রকার টেকনোলজি, মোবাইলের টেকনোলজি, আবার আর তন্ত্রেরও টেকনোলজি আছে। শুধু হোমার দিয়ে হোম করলাম তাতে কিন্তু যজ্ঞ হলো, অর্থাৎ হোম যজ্ঞ হলো, মহাযজ্ঞ হলো না। হোম কথার অর্থ ঘি এবং যজ্ঞ মানে আগুন, অর্থাৎ সাধারণ হোমার দিয়ে বা ধুনো দিয়ে যে হোমগুলো হয় ঘি মিশ্রিত হোম, সেগুলোকে বলা হয় হোম যজ্ঞ। সেই যজ্ঞে ফল কি হয়, এই যে আমরা মন্ত্র উচ্চারণ করে কোনো ব্যক্তির মঙ্গলের কাজ করি, এতে 8 আনা ফল লাভ হয়। অর্থাৎ যেহেতু যজ্ঞ ক্রিয়া তাতে সামান্য একটু বেশি ফল লাভ হয় 8 আনার থেকে। যদি জপ করি তাহলে 8 আনা, অর্থাৎ একজন সাধক সে যদি মুখে যেটা বলবে সেটা ঘটবে, অর্থাৎ কারো ভালো করার কাজ করতে গেলে ফল হয় 8 আনা। এবং এই যে আমার যজ্ঞ হয় মহাযজ্ঞ, তারাপীঠ, মহাশ্মশানে, মায়াং তন্ত্রেতে সাকল্য প্রয়োগ থাকে। বিবাহের জন্য এক প্রকার সাকল্য, বিবাহ সম্পর্কে আবদ্ধ করে দেওয়ার সাকল্য আরেক প্রকার, মানে ওর সাথে বিয়ে হবেই হবে এরকম। বিয়ে হচ্ছে না তার বাধা কাটানোর সাকল্য এক প্রকার। আর কাউর দেখে গেছে, পছন্দ হয়েছে, কিন্তু দোনামোনা করছে, সেখানে তাকে আবদ্ধ করে দেওয়া, বিবাহ বশীকরণ, এই সাকল্য কিন্তু আলাদা। আবার শত্রুদের ক্ষেত্রে স্তম্ভনের সাকল্য আলাদা হয়। অবাধ্য সন্তানকে বাধ্য করতে যে সন্তান বশীকরণ হয় তার সাকল্য আলাদা। আবার স্বামী স্ত্রীর মতো বশীকরণ করতে গেলে তার সাকল্য আবার আলাদা থাকে। সেরকম প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশে
কাটান করার জন্য আরেক প্রকার সাকল্য, আবার বশীকরণ বা আকর্ষণ করার জন্য আরেক প্রকার সাকল্য লাগে। এই সাকল্যের প্রকারভেদে গুণাগুণ কি আছে? সেই অদৃশ্য শক্তি মহা শ্মশানে যখন ক্রিয়া হয়, সেই অদৃশ্য শক্তিকে আমরা চোখে দেখতে পাই না। সেই অদৃশ্য শক্তি এই যজ্ঞের, এই মহা শ্মশানের মহাযজ্ঞে সেই হাই ট্রান্সফার স্পিরিট ওই গন্ধে, ওই জিনিসটা যখন যজ্ঞে পুড়বে, ওটা বাতাসের সঙ্গে মিলে একটা গন্ধ তৈরি হয়। সেই গন্ধ সাধারণ মানুষের জন্য নয়, তাদের জন্য। সেই স্পিরিট সেখানে চলে আসবে এবং যার সমস্যা, সেই সমস্যাটাকে মেটাবে এবং 100% প্রত্যেকটা ব্যক্তি উপকার পান আমার কাছে এসে। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দোষ কাটানোর জন্য বলি দেওয়া হয়। চাল কুমড়ো বলি এক প্রকার দোষের জন্য, মোচা বলি আর এক প্রকার দোষের জন্য, আবার অনেক সময় পাঠা বলি দিতে হয়। এই যে পাঠা বলির কথায় আসি, যজ্ঞের সময় যখন পাঠা বলি দেওয়া হয়, এক সময় মাঙ্গলিক দোষ বা শুভ কোন অশুভ দোষ কাটানোর জন্য, তাহলে সেই ব্যক্তিটার ভালো করার জন্য। আবার কাউকে যদি মারতে হয়, বিছানায় শুইয়ে দিতে হয়, তাহলে সেই পাঠাকে জ্যান্ত থেকে, তার শরীর থেকে এক একটা অঙ্গকে কেটে বার করে নিতে হয়, নির্যজ্ঞে ক্রিয়া করতে হয়। ওই পাঠার কানে সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই কাজটা পুতুল দিয়েও করা যায়। একদিকে চিতা জ্বলছে এবং পুতুল তৈরি করে সেই ক্রিয়াটা করতে হয়। একেই বলে তন্ত্র ক্রিয়া। এই যে মায়ান তন্ত্রের ক্রিয়া বলি, না বলে কিছু হয় না, সে কাজ যাই হোক না কেন, এবং 100% প্রত্যেকটা ব্যক্তি উপকার পাবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছেন মা, ছেলের সম্বন্ধে জানবেন। বলুন, নাম বলুন আপনার ছেলের আর আপনার নামটা শুনুন। সৌরভ কর, আমার নাম জয়া কর। বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 12/1/1998। 12/1/1998। টাইমটা বলুন মা। সোমবার সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা, সোমবার। জন্মস্থান কোথায়? বারাসাত? হ্যাঁ, বারাসাত। আচ্ছা, বারটা একটু মিলিনি। হ্যাঁ, সোমবার, ঠিক আছে। ওর যেটা দেখতে পাচ্ছি, মিথুন লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। কি যা প্রশ্ন আছে ছেলের, কি জানতে চাইছো? কেরিয়ারটা কবে হবে, কবে কাজ পাবে সেইটা। কবে কাজ পাবে ছেলে? এখন কি বেকার বসে রয়েছে? সরকারি চাকরির জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে কম্পিউটারে কোর্স করলো, কিন্তু এখনো কোনো কোম্পানিতে কোনো কাজের চেষ্টা করছি, কিছু হচ্ছে না। কিছুই হচ্ছে না? না। আচ্ছা, এখন তো কবে কি পাবে দেখুন। আচ্ছা, দেখো মা, এখানে বলি প্রথমে, তোমার ছেলের কর্কট লগ্ন সাপেক্ষে নবম ভাব, নবম থেকে আমরা দেখি কি ভাগ্য, লাখ ভাগ্য দেখি তো, জানো? হ্যাঁ, দেখবে অনেকের ক্ষেত্রে ভাগ্য এত ভালো, এক চান্সে কাজ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে ভাগ্য এতখানি খারাপ, সে বারবার করার পরও কাজটা হয় না, তাই না? তোমার ছেলের ভাগ্যস্থানে অশুভ শনি গ্রহ অবস্থান করছে মা। এক্ষেত্রে শুধু চাকরি পাওয়া নয়, জীবনে সফলতা পাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, হেলথের সমস্যা ছেলের আসবে, পায়ের দিকে কোনো প্রবলেম থাকবে, ওর হাঁটু বা পায়ের দিকে, থায়ের দিকে কোনো ইনজুরি আসার সম্ভাবনা আছে, লোয়ার অ্যাবডোমেনে। বুঝতে পেরেছো? একটু বেশি বয়সে প্রস্টেটের সমস্যা। ছেলে মাথা গরম তো? মাথা গরম না? কি করে বললাম? না, কি করে বললাম আমি রাগ আছে? রাগ আছে, তাহলে এটাই জ্যোতিষ বিচার, তাই না? এখানে মা দেখতে পাচ্ছি যেটা 2026 সালের মধ্যে তোমার ছেলে কোনো চাকরি হবে না। আমি আপাতত 2026 অব্দি দেখতে পাচ্ছি, 2026 অব্দি কোনো চাকরি নেই। দেখো মা, নিজের জব স্যাটিসফ্যাকশন যদি না থাকে, তাহলে সে কাজে তো পূর্ণ ফল হয় না, তাই না? জব স্যাটিসফ্যাকশন মানে কাজে ইচ্ছা। ধরো অর্থ উপার্জন তো প্রত্যেকটা লোকই করে, কেউ বলবে না পাগল ছাড়া যে অর্থ দরকার নেই, কিন্তু অধিক অর্থ অনর্থের মূল। কিন্তু যেভাবে অর্থ উপার্জন করছে, সেই কাজটা তো তার ভালো লাগতে হবে, তাই না? সে যা যোগ্যতা, সেই অনুযায়ী তো পারিশ্রমিকও পাবে না সে।
এর জন্য কিছু গ্রহ দোষ আছে মা, এটা কাটাতে হবে। এর জন্য তো একটু যোগাযোগ করতে হবে। সরকারি চাকরি আছে না ব্যবসা করলে ভালো? মা ব্যবসা সরকারি চাকরির ব্যাপারটা দেখতে গেলে নবাংশ এবং তোমার ভাবস্ফুট দেখতে হয়, তার জন্য তো সময় অনেকখানি লাগে, টিভির অনুষ্ঠানে তো বলা যায় না। আপাতত ওপর ওপর বলে দিলাম কোনো চাকরি 2026-এর মধ্যে নেই, আর যদিও প্রাইভেটে করলেও সেটা জব স্যাটিসফ্যাকশন থাকবে না। এর জন্য একটু যোগাযোগ করতে হবে। কেমন? জয় মা তারা। এই যে সরকারি চাকরি বা বিবাহ কবে হবে, আদৌ আছে কিনা, এগুলো বিচার করতে গেলে শুধু ন্যাটাল চার্ট অর্থাৎ রাশি চক্র দিলে বিচার হবে না, গ্রহের ডিগ্রি দেখতে হবে, কোন শুভ যোগ তৈরি হয়েছে কিনা দেখতে হবে, সেই শুভ যোগের সঙ্গে কোনো বক্রী গ্রহ আছে কিনা দেখতে হবে, সেই যোগের ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা দেখতে হবে, সেই যোগের ওপর ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোন রকম ভাবে দৃষ্টি আছে কিনা দেখতে হবে, বা সেই যোগটা লগ্ন সাপেক্ষে বা চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ অষ্ট দ্বাদশ হয়েছে কিনা দেখতে হবে। এত কিছু বিচার রাশিচক্র থেকে হলো। এবার ভাবস্ফুটে গিয়ে দেখতে হবে যে ভাবস্ফুটে কোনো গ্রহ পরিবর্তন হয়েছে কিনা রাশিচক্র থেকে, ঘর চেঞ্জ করেছে কিনা, হাউসটা, গ্রহের ডিগ্রি দেখতে হয়। তার সঙ্গে সঙ্গে নবাংশ দেখে গ্রহের বলাবল বিচার করতে হয়। এত সময় লাগে প্রেডিকশনের ক্ষেত্রে, এত সোজা টিভির অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, যেটা উপর উপর বললাম 2026-এর মধ্যে কোনো চাকরি নেই, অর্থাৎ ভালো চাকরি নেই। জয় মা তারা। জয় মা তারা। একটু জোরে বলুন। হ্যাঁ, নাম বলুন আপনার। তাপস পাল চৌধুরী। কোথা থেকে বলছেন বলুন। আচ্ছা, জন্ম তারিখ আছে তাপস বাবু? বলুন, একটু জোরে বলুন, আপনার আওয়াজটা আসছে না। আপনার মনে হয় স্পিকার, ফোনের স্পিকারটা মনে হয় একটু দূরে রেখেছেন, যার জন্য আসছে না। 1965 7ই আগস্ট। টাইমটা বলবেন। 15:15। এটাই মুশকিল। প্রশ্ন কি? জন্মস্থান কি কলকাতা? আপনার কি অল্পেতে খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে? ইদানিং কি রাত জাগা পড়ে যাচ্ছে খুব? আপনি খুব ভালো মনের ধার্মিক লোক, খুব ভালো, কিন্তু ব্যবসার জায়গাটা ভালো হলেও অতখানি ভালো নয়। মনের মধ্যে প্রচুর ইচ্ছে ব্যবসা করার এবং ব্যবসায় দিয়ে জীবনে উন্নতি হবে, কিন্তু দ্বাদশ ভাবটা পীড়িত হয়ে গেছে, ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় আপনার রোলিং হচ্ছে না। আচ্ছা না, হ্যাঁ কি না? আচ্ছা নয়, রোলিং হচ্ছে না আপনার মানিটা, এটাই হচ্ছে আপনার সমস্যা, তাই তো? এই যে সংক্ষিপ্ত সময় আপনার রাশিচক্র বিচার করে বলে দিলাম, এটাই বাস্তব। এর সঙ্গে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বর্তমান সিচুয়েশনে কোনো শত্রু দ্বারা আপনাকে ক্ষতি করা আছে, যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু একটু যোগাযোগ করতে হবে আপনাকে, কলকাতা চেম্বারে একটু যোগাযোগ করে নিন। আশা করি ব্যবসা ইনভেস্টমেন্ট তো থাকে, ইনভেস্টমেন্টে যে ব্যাড হয়ে গেলে কিন্তু লাইফ বরবাদ, দেনার দায় জর্জরিত হয়ে যেতে হয়, তাই না? দেনাও করে ফেলেছেন, করেছেন। দেখুন, জন্মছক থেকে একজন জ্যোতিষী এরকম বলতে পারে? এটাই প্রেডিকশন। আমি ধরতে পেরেছি কোন জায়গায় ড্যামেজ হয়েছে, সেটা ঠিক করে দিলে হয়ে যাবে, তার জন্য আসতে হবে, টিভি অনুষ্ঠান হবে না। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি। অবশ্যই একজন ভালো জ্যোতিষ হতে গেলে, ভালো তান্ত্রিক হতে গেলে প্রথমে ভালো মনের মানুষ হতে হবে, সেটাই আমি চেষ্টা করি সমস্ত মানুষকে উপকার দেওয়ার জন্য। অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মায়াংতন্ত্র দ্বারা বা আচার্য পলাশের কাছে কেউ আজ পর্যন্ত প্রতারিত হয়নি, আগামী দিনে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আগামী দিনে আরেকজন সাধক, তার জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 6টাতে, অর্থাৎ রামপ্রসাদের যে সাধক রামপ্রসাদের অনুষ্ঠানের পর আমার লাইভ অনুষ্ঠান থাকে গ্লোব টিভির পর্দায়। প্রতিদিন আমার এই অনুষ্ঠানটা থাকে, প্রত্যেকে ফলো করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।